ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। ইরান এবং আমেরিকা আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, হামলা পাল্টা হামলা চলছে সেটার আজকে চতুর্থ দিনে এসে আমরা পৌঁছেছি। আজকে এসে সর্বশেষ খবরগুলো কি, কে কোথায় কতদূর এগিয়েছে, কার বক্তব্য কি, কার পরিকল্পনা কি, এগুলো নিয়ে আলোচনা করব। ইরানের সর্বশেষ তথ্য হচ্ছে ইরানের ড্রোন সৌদি আরবে সিআইএ এর সেন্টারে আক্রমণ করেছে। খবরটি এসেছে ওয়াশিংটন পোস্ট থেকে। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জন হাডসন বলেছেন যে তিনি আমেরিকা এবং সৌদি আরবের বিভিন্ন তথ্য থেকে, তার বিভিন্ন সোর্স থেকে তিনি জানতে পেরেছেন যে ইরানের একটা ড্রোন সৌদি আরবে অবস্থিত সিআইএ এর যে অফিস বা স্টেশন বা সেন্টার আছে সেটাতে আক্রমণ করেছে, সেটাতে হিট করেছে। এই আক্রমণটাকে বলা হচ্ছে এ যাবৎকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আক্রমণ। ড্রোন বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে, সৌদি আরবের তেলের রিফাইনারিতে আক্রমণ করেছে, থার্ড মিসাইল ধ্বংস করেছে, মিসাইল সিস্টেম ধ্বংস করেছে, রাডার ধ্বংস করেছে। কিন্তু সিআইএর সেন্টারে বা সিআইএর অফিসে আক্রমণ করা এবং সেটা ওয়াশিংটন পোস্টের মাধ্যমে তথ্যটা ছড়ানো, এটা যদি সঠিক হয় তাহলে ইরান অনেক বড় একটা আক্রমণ করে বসলো। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কিন কংগ্রেসকে, সিনেটকে, মার্কিন জনগণকে কনভিন্স করার চেষ্টা করছে তারা কেন ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ করছে এবং এই যুদ্ধে তারা কি চাইছে। মার্কিন সিনেটরদের সাথে যে বৈঠক বা তাদেরকে কনভিন্স করার জন্য যে ব্রিফিং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন সেটা নিয়ে আসলে তারা যথেষ্ট পরিমাণে কনভিন্স তো হয়নি, বরং তাদের মধ্যে আরো বেশি প্রশ্নের উদ্রেক হয়েছে। একজন সিনেটর বলছেন যে আমরা এখনো পর্যন্ত তার কথা থেকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই কয়েক ঘন্টার পুরো আলোচনা থেকে এটা স্পষ্ট নিশ্চিত হতে পারি নাই যে আমেরিকা সেখানে কি চাইছে। আমেরিকা কি সেখানে রেজিম চেঞ্জ চাচ্ছে? আমেরিকা কি সেখানে ইরানের পরমাণু অস্ত্রকে ধ্বংস করতে চাইছে? আমেরিকা কি সেখানে ইরানের মিসাইল শক্তিকে শেষ করে দিতে চাইছে? নাকি আমেরিকা সেখানে তার কথা অনুযায়ী সন্ত্রাস নির্মূল করতে চাইছে? কোনটা চাইছে? নাকি সবগুলো চাইছে? যদি সবগুলো চায় তাহলে তার পরিকল্পনা কি, এটা স্পষ্ট না। যখন আমরা তাদের কাছে একটা প্রশ্ন করি তখন সে সেইটার উত্তর দেয়, কিন্তু অন্যটার সাথে তখন আর সে যোগ সাজস করতে পারে না। এমনকি মার্কিন গণমাধ্যম যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করলো যে আপনারা ইরানে আক্রমণ করছেন কেন, তিনি বললেন ইরানে আমরা আক্রমণ করছি কারণ হচ্ছে ইরান আমাদের শত্রু। ওকে, শত্রু হলেই আপনি আক্রমণ করবেন? আক্রমণের আগের দিন তো আপনার প্রেসিডেন্ট বললেন যে ইরানের কাছে পরমাণু অস্ত্র আছে। তিনি বললেন না তো, এরকম কোনো কথা তো আমরা বলিনি, ইরানের কাছে পরমাণু অস্ত্র নাই। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পর্যন্ত বলছে ইরানের কাছে পরমাণু অস্ত্র নাই। যদি পরমাণু অস্ত্র থাকতো তাহলে তো আমরা আক্রমণই করতে পারতাম না। পরমাণু অস্ত্র নাই, এই জন্যই তো আক্রমণ করলাম, যেন সে পরমাণু অস্ত্র অধিকারী না হতে পারে। এরকম ভাবে অর্থাৎ তারা আসলে তাদের নিজস্ব জনগণকে কনভিন্স করতে পারছে না। আর এটা যত দীর্ঘায়িত হবে তত হচ্ছে এটা নিয়ে তার জনগণের মধ্যে, সাংবাদিকদের মধ্যে, গণমাধ্যমের মধ্যে অসন্তোষ বাড়বে। এখন এখানে একটা জিনিস স্পষ্ট করা দরকার, সেটা হচ্ছে কি আমেরিকা এবং ইসরায়েল ইরানে ব্যাপক পরিমাণে আক্রমণ চালাচ্ছে। ইরানকে তামা করে দেওয়ার জন্য তারা প্রস্তুত। কিন্তু বিষয়টা হচ্ছে আফগানিস্তানকে আপনি 20 বছর ধরে তামা করেছেন, কিন্তু সফল হয়েছেন? ইরানের ধর্মীয় নেতৃবৃন্দকে হত্যা করেছে, কিন্তু সফল হচ্ছে কিনা? একটু আগে ইরান ইন্টারন্যাশনাল নামক একটা গণমাধ্যম, যেটা ইরানের বিরোধী দলীয় গণমাধ্যম, অর্থাৎ সরকার বিরোধী, কট্টর টাইপের সরকার বিরোধী গণমাধ্যম, সেটা বলছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই মৃত্যুর পরে আজকে ইরানের যে কাউন্সিল, একটা হচ্ছে ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা নির্ধারণের যে কাউন্সিল, তারা আজকে ভোটাভুটি করেছে। এমনকি ইসরায়েল দাবি করেছে যে সেই ভোটাভুটি যেই ভবনে হয়েছে, ইসরায়েল সেই ভবনে আক্রমণ করেছে জাস্ট ওই ভোটাভুটির সময়। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওই সময়ে আক্রমণ করলেও সেই আক্রমণ যেই ভবনে করেছে ওই ভবনে তারা কেউই ছিল না এবং সেই আক্রমণে কেউই মারা যায়নি। তার মানে হচ্ছে ইসরায়েলকে এইখানে ইরান ধোঁকা দিয়েছে। হয়তোবা ইসরায়েলের কাছে তথ্যটা এভাবেই গিয়েছে যে তারা এই বিল্ডিং এর মধ্যে বসে
তাদের এই ভোটাভুটি করতেছে, মিটিং করতেছে। ইসরায়েল সেই সময় ওই বিল্ডিং এ আক্রমণ করেছে, কিন্তু তারা কেউ ওই বিল্ডিং এ ছিল না। এখন সেই ভোটাভুটির ফলে কে নির্বাচিত হবে আগামীর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে বা ইরানের রাষ্ট্র পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটা নিয়ে জল্পনা কল্পনা চলছে। কিন্তু ইরান ইন্টারন্যাশনাল খবর করছে যে তাদের কাছে ভিতর থেকে তথ্য আসছে যে ভোটাভুটি শেষ, ভোটাভুটির ফলাফল এখন ইরান জানাবে না। কারণ হচ্ছে যে যাকেই নির্ধারণ করা হবে সেই হয়তোবা আমেরিকা বা ইসরায়েলের টার্গেট হবে। কিন্তু ইরান ইন্টারন্যাশনাল বলছে যে আমাদের কাছে তথ্য আছে যে এই ভোটাভুটিতে ইরানের পরবর্তী ধর্মীয় নেতা হিসেবে নির্ধারণ করা হয়েছে খামেনেইর ছেলে মুজতবা খামেনেইকে। ইরানের পরবর্তী ধর্মীয় নেতা হিসেবে নির্ধারণ করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে খামেনেইর ছেলে মুজতবা খামেনেইকে। এটা ইরান ইন্টারন্যাশনাল বলছে, এবং ইরান ইন্টারন্যাশনালের কাছ থেকে নিয়ে ইসরায়েলের পত্রিকা হার্স এবং অন্যান্য গণমাধ্যম এটাকে নিউজ করছে। কিন্তু এটা এখনো পর্যন্ত নিশ্চিত কোনো খবর না। এর আগে যতটুকু জানা গেছে যে মুজতবা খামেনেইকে নির্ধারণ করার ক্ষেত্রে বিশেষ করে ইরানের বিপ্লবী গার্ড তাকে চেয়েছে। ইরানের বিপ্লবী গার্ড, সে বহুদিন ধরে ইরানের বিপ্লবী গার্ডকে আসলে পরিচালনা করতো পিছন থেকে। ইরানের বিপ্লবী গার্ড চাইছে সে যেন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হয়। কিন্তু ইরানের যে ধর্মীয় সর্বোচ্চ যে কাউন্সিল, যেটা রিলিজিয়াস কাউন্সিল, সেখানের যে ধর্মীয় মুরব্বীরা আছেন তারা চাইছেন অন্য কাউকে, তারা তাকে চাচ্ছেন না। এরকম একটা তাদের মধ্যে সিদ্ধান্তের যে হচ্ছে মত পার্থক্য এটা ছিল, কিন্তু শেষ সিদ্ধান্ত কি হয়েছে এটা জানা যায়নি এখনো পর্যন্ত। যাই হোক, ধারণা করা হচ্ছে যে তারা খুব মানে নির্ধারণ করেছে সেই রাষ্ট্র চালাবে, সেই সবকিছু চালাবে, কিন্তু তার নাম প্রকাশ করবে না। কিন্তু যেভাবে হচ্ছে আমেরিকা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বা গোয়েন্দারা ইরানের মধ্যে মানে একেবারে ওতপ্রোত ভাবে সব জায়গায় বিচরণ করছে, তাতে হয়তো তারা এই নামটা জেনেও যেতে পারে। দেখা যাক পরবর্তীতে কি হয়। গেল এটা। এখন এই যুদ্ধে দুটো জিনিস নিয়ে এখন আমেরিকা মানে পুরো পরিকল্পনা সাজাচ্ছে, বা দুটো জিনিস নিয়ে আমেরিকা এখন বেশি হচ্ছে মাথা ঘামাচ্ছে। একটা হচ্ছে হরমুজ প্রণালী, যে হরমুজ প্রণালীকে কিভাবে উন্মুক্ত রাখা যায়। আরেকটা হচ্ছে ইরানে কিভাবে স্থল অভিযান শুরু করা যায়। মোটামুটি আমেরিকার কাছ থেকে যে ধরনের ইঙ্গিতগুলো, বক্তব্যগুলো, বিবৃতিগুলো আসছে, তাতে ধারণা করা হচ্ছে যে আমেরিকা এখন একটাই মাত্র অপশন হিসেবে কাজ করছে, সেটা হচ্ছে ইরানে স্থল অভিযান শুরু করা। এখন এই স্থল অভিযানে আমেরিকা বা ইসরায়েলের সৈন্যরা ইরানে ঢুকবে কিনা, অথবা আমেরিকা বা ইসরায়েলের প্রক্সিরা কোন কোন এলাকা দিয়ে ঢুকবে, এটা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন ধরনের মন্তব্য সামনে আসছে। রাশিয়া ভিত্তিক কিছু ইন্টেলিজেন্স মানে গোয়েন্দা তথ্য শেয়ারকারী কিছু সংস্থা, তারা বলছে যে ইরানে 3 দিক দিয়ে আমেরিকা প্রবেশ করার পরিকল্পনা করছে। 3 দিকের মধ্যে একটা হচ্ছে ইরাক, যেহেতু ইরাক ইরানের সীমান্ত, এবং ইরাকে মার্কিন এবং ইসরায়েলের জন্য যুদ্ধ করবে, লড়াই করবে এরকম হাজার হাজার লোক আছে। এটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছে যে ইরানে আমাদের নিজেদের সৈন্য নিয়ে ঢোকার দরকার নাই, তো ইরানে আমাদের জন্য লড়াই করে মরতে প্রস্তুত বহু লোক আছে। এটা হচ্ছে তাদের কথা। ওই অঞ্চলে অনেক লোক আছে। তিনি যাদের কথা বোঝাচ্ছেন তারা হচ্ছে এই পিকেকে, ওয়াইপিজি, পিএকে, পিইউকে, এই যে হচ্ছে কুর্দি সশস্ত্র মানে গোষ্ঠীগুলো, এরা ইরাক থেকে। দ্বিতীয় আরেকটা হচ্ছে ইরানে মার্কিন যুদ্ধ জাহাজের ইরানের কাছাকাছি এসে আক্রমণ করা এবং সেখান থেকে ইরানে তাদের সৈন্য ঢুকানো, সেটা হচ্ছে বন্দর আব্বাস। এটা একটা অবস্থা। আরেকটা হচ্ছে ইরানের কাছে একটা দ্বীপ আছে, সেই দ্বীপে ঘাঁটি গেড়ে তারপর সেখান থেকে আক্রমণ পরিচালনা করা। কিন্তু এই 3টে অপশনের মধ্যে সবচেয়ে সহজ অপশন বা সবচেয়ে এখন যেটা বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ইরাক থেকে ঢোকা। এবং এটার জন্য মার্কিন প্রেসিডেন্ট ইরাক কুর্দিস্তানে যেই সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো আছে, তালাবানি পরিবার এবং বারজানি পরিবার, যারা এই ইরাকি কুর্দিস্তানের মূলত এই যে তেলের খনিগুলো, যারা হচ্ছে বহু বছর ধরে মানে ইরাকে আমেরিকা, ব্রিটেন এবং এই পশ্চিমা বিশ্ব যখন হচ্ছে অটোমানদের কাছ থেকে ইরাককে ছিনিয়ে নিয়ে তারপরে হচ্ছে ইরাকে একটা স্বায়ত্ত শাসন দেওয়ার চিন্তা করলো, তখন এই কুর্দি গোষ্ঠীগুলোকে তারা বললো তোমরা আমাদের সাথে এসে লড়াই করো, আমরা তোমাদেরকে এখানে একটা রাষ্ট্র দেব।
সেখান থেকেই আসলে এই যে কুর্দিদের রাষ্ট্রের বিষয়টা, তারা এত বছর ধরে লড়াই করে আসছে, তাদেরকে রাষ্ট্র দেওয়া হয়নি। যাই হোক, শেষ পর্যন্ত তাদের সামনে একটা সুযোগ এসেছিল 2003 সালে, যখন ইরাকে আমেরিকা আক্রমণ করে। তখন আমেরিকা বলছে যে ঠিক আছে, তুমি আমাদেরকে সহযোগিতা করো, আমরা তোমাদেরকে রাষ্ট্র দেব। তারা এই ইরাকে আক্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করেছে, কিন্তু তারপরেও পুরো রাষ্ট্র পায়নি, একটা স্বায়ত্তশাসিত একটা জায়গা পেয়েছে। সেই স্বায়ত্তশাসিত জায়গাটা দুইটা পরিবার হচ্ছে পরিচালনা করে। আরেকটা জিনিস তারা পেয়েছে, সেটা হচ্ছে ইরাকের সরকার গঠনের সময়, রাজনৈতিকভাবে ইরাকের সরকার গঠনের সময় আমেরিকা একটা সিস্টেম তৈরি করে দিয়েছে। কি হয়েছে, যে প্রেসিডেন্ট হবে হচ্ছে কুর্দিদের মধ্য থেকে। তো এই কুর্দিদের মধ্য থেকে যে প্রেসিডেন্ট, সেটা হচ্ছে মূলত এই তালেবানি পরিবার। গত প্রায় 15-20 বছর ধরে তালেবানি পরিবারই হচ্ছে ইরাকের প্রেসিডেন্ট হিসেবে থাকে আর কি। যাই হোক, এখন সেই ইরাকের কুর্দিদের দিয়ে আমেরিকা এবং ইসরায়েল ইরানে আক্রমণ চালাতে চায়। তাদেরকে সিআইএ এবং মোসাদ ব্যাপকভাবে ট্রেনিং দেওয়া, অস্ত্র দেওয়া, এগুলোর জন্য পরিকল্পনা করছে, এগুলো নিয়ে কাজ করছে। এখন এর বাইরে আরো কয়েকটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আরেকটা ঘটনা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে দুইটা জায়গাতে আমেরিকার থার্ড মিসাইল সিস্টেম, অ্যান্টি মিসাইল সিস্টেম যদি বলে, অথবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার সংযুক্ত আরব আমিরাতের দুইটা স্থানে স্থাপন করা হয়েছিল। বিভিন্ন সূত্র স্যাটেলাইটের চিত্র দিয়ে দাবি করছে যে এই দুটো থার্ড মিসাইল সিস্টেমই ইরান ধ্বংস করে দিয়েছে, দুটোই ধ্বংস করে দিয়েছে। এরপরে আজকে রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত আমেরিকার যে কনসুলেট অফিস ভবন, পুরো ভবনে আগুন ধরে গেছে ইরানের আক্রমণে, পুরো ভবনে। এরপরে সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েল তার এম্বাসি, মানে দূতাবাস এবং কনসুলেট অফিস বন্ধ করে এই দূতাবাস এবং কনসুলেট অফিসে কর্মরত সবাইকে ইসরায়েলে ফেরত নিয়ে গেছে। এর বাইরেও আমেরিকা এই মধ্যপ্রাচ্য থেকে তার 3000 নাগরিককে, এদের মধ্যে দূতাবাসে কাজ করা লোকজন আছে, সিআইএ এর জন্য কাজ করা লোকজন আছে, বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা কাজ করা লোকজন আছে, আমেরিকার বিভিন্ন সংস্থায় কাজ করা লোকজন আছে, এরকম 3000 লোককে আমেরিকা দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার জন্য স্পেশাল বিমান সার্ভিস এবং স্পেশাল একটা অপারেশন করার কথা বলছে। তো এই যে 3000 লোককে এখান থেকে যুদ্ধ শুরুর 3 দিন পরে ফেরত নেয়ার যে চিন্তা ভাবনাটা আসছে, তার মানে হচ্ছে যে যুদ্ধ তারা যত দ্রুত শেষ করার কথা বলছে, সে তত দ্রুত শেষ হবে না। এখানে একটা জিনিস, আরো একটা জিনিস স্পষ্ট করা দরকার, সেটা হচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আজকে বলেছেন যে দেখো, আমরা ইরান হিসাবে কারো উপরে আক্রমণ করি নাই, আমরা আমাদের আত্মরক্ষামূলক কাজ করছি। আমরা বহুবার বলেছি যে এই অঞ্চলে যদি ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েল একত্রে আক্রমণ করে, তাহলে সেই আক্রমণটা, সেই যুদ্ধটা একটা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। এবং এখন দেখা গেল এই যুদ্ধটা আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে। এবং তাদের কথা অনুযায়ী, ইরানের কথা অনুযায়ী, যে এই আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার জন্য আমি একটুও দায়ী না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন একটা গণমাধ্যমে, মার্কিন একটা টেলিভিশনের সাক্ষাৎকার দেওয়ার সময় মার্কিন টেলিভিশন থেকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা তো বলছেন যে আমেরিকাতে আপনারা আক্রমণ করবেন না। বলছে হ্যাঁ, আমেরিকাতে তো আমরা আক্রমণ করব না। ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আবার প্রশ্ন করা হয়েছে, তাহলে আপনি কি আমাদেরকে নিশ্চয়তা দিবেন যে আপনারা এমন কোনো মিসাইল বানাবেন না যেই মিসাইল আমেরিকায় এসে আঘাত হানে? বলছে হ্যাঁ, আমি তো নিশ্চয়তা দিচ্ছি আপনাদেরকে যে আমরা এমন কোনো মিসাইল বানাবো না যেই মিসাইল আমেরিকায় গিয়ে আঘাত হানে। বলছে তাহলে এই যে মধ্যপ্রাচ্যে আমাদের সামরিক ঘাঁটিগুলোতে আপনারা আক্রমণ করছেন কেন? মানে সাংবাদিকের চিন্তাটা দেখেন। আমরা জানি সাংবাদিকরা একটু বেশি বুদ্ধি সম্পন্ন হয়। সে বলছে তাহলে আপনি আমেরিকার ঘাঁটিতে আক্রমণ করছেন, এটাতে আমেরিকার উপরে আক্রমণের শামিল। তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে এটা আপনার কেমন ধরনের কথা? আপনারা নিজেরাই তো জানেন আমেরিকা তো ঘোষণা দিয়েই আমাদের উপর আক্রমণ করছে ওই সমস্ত ঘাঁটির থেকে। আমি তো আগে গিয়ে আক্রমণ করি নাই, আমার বাড়ির পাশে গিয়ে আপনি ঘাঁটি করেছেন, তাও আমি কিছু বলি নাই। তারপরে আপনি সেই ঘাঁটি থেকে আমার উপর আক্রমণ করেছেন, এখন আমি আত্মরক্ষার জন্য পাল্টা আক্রমণ যখন করতেছি তখন বলতেছেন তুমি আমার উপর আক্রমণ করছো কেন? এটা কোনো কথা হলো নাকি? এটা তো দুনিয়ার কোনো সিস্টেমে যায় না। দুনিয়ার প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিকের, ছোট হোক বড় হোক, সবারই আত্মরক্ষা করার অধিকার আছে। এবং এই আত্মরক্ষার অধিকারকে পাওয়ারফুল রাষ্ট্রগুলো
এমন ভাবে ব্যবহার করে যে সে আত্মরক্ষার অধিকার, আমেরিকা বলে আমার আত্মরক্ষার অধিকার আছে, আমার ন্যাশনাল ইন্টারেস্ট আছে, আমার জাতীয় স্বার্থ আছে বইলা সে আমেরিকার থেকে ৫,০০০-৭,০০০ কিলোমিটার দূরে কোন একটা দেশে গিয়ে আক্রমণ করে। আত্মরক্ষার অধিকার, কেউ তাকে আক্রমণ করেই নাই। যেমন ইরানে এখন আক্রমণ হচ্ছে কিভাবে, আমেরিকার প্রেসিডেন্ট বলছে যে ইরানে, আমেরিকার প্রেসিডেন্ট একই সাথে হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছে যে ইরানে আমরা আক্রমণ করার মাধ্যমে আমরা আমেরিকার মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে আসলাম। কেন ইরান কি কখনো বলেছিল যে আমেরিকার মানুষের জীবনের উপর আমরা হুমকি বা হামলা চালাবো? কখনো বলেও নাই, চালায়ও নাই। কিন্তু তারপর তাদের কথা, ইসরায়েলের প্রধানমন্ত্রী তো আরো এক ধাপ সামনে গেছে। সে আজকে বলেছে যে আমরা ইরানে আক্রমণ করার মাধ্যমে সারা বিশ্বে নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠা করলাম, আমরা বিশ্বের জন্য লড়াই করছি, এরকম একটা অবস্থা। যাই হোক, সেদিকেও যাব না। যেদিকে যাব সেটা হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী নিয়ে সবগুলো দেশ এখন মাথা ব্যথা। আমেরিকার মাথা ব্যথা, চীনের মাথা ব্যথা, ইউরোপের মাথা ব্যথা, সবার মাথা ব্যথা। ইরান বলছে হরমুজ প্রণালী আমি অবশ্যই বন্ধ করে রাখবো, সেটার জন্য যা করা দরকার, হরমুজ প্রণালী থেকে কোনো জাহাজ যেতে দেবো না। এবং এই গত কয়েকদিন অনেকগুলো জাহাজ আক্রমণ করেছে। এর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট কি বলছে? মার্কিন প্রেসিডেন্ট বলছে এটা তো কোনো ব্যাপার না, হরমুজ প্রণালী বন্ধ করে রাখবে কেমনে? আমি হরমুজ প্রণালীতে দরকার হলে তেল গ্যাসবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী যাওয়া এবং আসার সময় আমি তাদেরকে মার্কিন যুদ্ধ জাহাজ দেবো, তাদের হচ্ছে রক্ষার জন্য, তাদেরকে গার্ড দিয়ে নিয়ে আসবে। মানে বলাটা সহজ, বললেন হ্যাঁ কোনো সমস্যা নাই, আমি যুদ্ধ জাহাজ দেবো, দুই পাশে দুটো যুদ্ধ জাহাজ থাকবে, মাঝখানে হচ্ছে একটা তেল গ্যাসবাহী জাহাজ থাকবে, ওই তেল গ্যাসবাহী জাহাজকে হরমুজ প্রণালী থেকে নিয়ে আসবে। এবং তখন যদি ইরান কোনো ধরনের হচ্ছে ড্রোন আক্রমণ চালায় তাহলে ওই যুদ্ধ জাহাজ সেই ড্রোনকে ভূপাতিত করবে। চমৎকার একটা কথা না? সহজ জিনিস, চমৎকার জিনিস। কিন্তু প্রশ্ন হচ্ছে বিষয়টা তো শুধুমাত্র একটা যুদ্ধ জাহাজকে ওখান থেকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসা না, এই একটা পণ্যবাহী জাহাজকে যুদ্ধ জাহাজ দিয়ে নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালী পার করা না। বিষয়টা হচ্ছে এই হরমুজ প্রণালী দিয়ে যেই সমস্ত পণ্যবাহী জাহাজ যাবে তাদের আন্তর্জাতিক যে ইন্স্যুরেন্স সিস্টেম, সেই ইন্স্যুরেন্সের খরচ যদি তার 10 গুণ বেড়ে যায়, সে ওই পণ্য নিয়ে অন্য দেশে গিয়ে বিক্রি করে না নিজে লাভ করতে পারবে, না ওই দেশের মানুষের কোনো লাভ হবে। তাহলে কি হবে? তখন ট্রাম্প বলছে আমি এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে এবং ব্যাংকগুলোকে আদেশ দিচ্ছি যে তোমরা এই হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোর জন্য ইন্স্যুরেন্সকে সহজ করে দাও। মানে বিষয়টা হচ্ছে যে সারা দুনিয়া তার, সে এরা আদেশ করে ওরা আদেশ করে, আমি আদেশ করছি এটা সহজ করে দাও, এবং সহজ করে দিতে বাধ্য। দিবে না, টাকা তাদের। তাই একটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে সহজ করে দিল, তারপর হচ্ছে একটা আক্রমণ হলো, লক্ষ লক্ষ কোটি কোটি ডলার যাবে, দিবে না, গেল সেটা। এখন ইতিমধ্যে আবার ইরান বলছে যে আমি হরমুজ প্রণালী শিথিল করবো শুধুমাত্র একটা দেশের জন্য। কি চমৎকার একটা বলছে, শুধুমাত্র একটা দেশের জন্য আমি হরমুজ প্রণালী শিথিল করবো। সেটা কোন দেশ? চীন। চীনের যে সমস্ত জাহাজ এখান থেকে যাবে আমি তাদের জন্য শিথিল করব। কারণ চীন ইরানের সাথে যোগাযোগ করেছে, ইরানের পক্ষে মোটামুটি এখনো পর্যন্ত কথা বলেছে, যেটা বলেছি যে যদি দীর্ঘায়ী হয় তখন এই যুদ্ধ দীর্ঘায়িত হলে বিভিন্ন দেশ ইরানের সাথে যোগাযোগ করবে, বা বিভিন্ন দেশ তখন হচ্ছে পক্ষ নির্ধারণ করবে। এখন এই ইরান যে চীনের পণ্যবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দিবে, এখন প্রশ্ন সেই একটা যে আপনি ট্রাম্পের এই কথাগুলোকে একেবারে তাচ্ছিল্য করে উড়িয়ে দিলেন, ইন্টারন্যাশনাল হচ্ছে এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর দোহাই দিলেন, তা চীনের জাহাজ যাবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর দোহাই দিবেন না? চীন তার নিজস্ব সাপ্লাই চেইন, এই যে জাহাজের যে হচ্ছে বহর, নিজে এই জাহাজের বহরকে নিয়ন্ত্রণ করে এবং বিশাল জাহাজের বহর সে তৈরি করেছে, সেটা সে বাস্তবায়ন করেছে, সেটা সে পরীক্ষিত সত্য। কিভাবে পরীক্ষিত সত্য? করোনার সময় যখন সব দেশ তার এই সাপ্লাই চেইনের ঝামেলায় পড়লো, সব দেশ একটা জাহাজ এক জায়গায় গিয়ে আটকা রইলো, সেখান থেকে জাহাজের হচ্ছে পণ্য খালাস করার মতো হচ্ছে লোকজন পাচ্ছে না, শ্রমিক পাচ্ছে না বন্দরে। চীন তার নিজস্ব এই যে ব্যাপক পরিমাণে হচ্ছে জাহাজের বহর, সেটাকে সে সেই সময় প্রমাণ করলো যে না, আমি চাইলে সব সিস্টেমের বাইরে গিয়ে আমি এটা করতে পারি। চীনের এরকম একটা বিষয় আছে। তারপরেও এখন এই মুহূর্তে যে পরিমাণে তেল গ্যাস, বা এই যুদ্ধের আগে যে পরিমাণে তেল গ্যাস সেখান থেকে বের হতে, এখন তো সেটা বের হবে না, বা ভবিষ্যতেও সেটা এই পরিস্থিতি চললে বের হওয়ার সম্ভাবনা কম। সেই বের হওয়ার সম্ভাবনা কম হলে কি হবে? ইউরোপ থেকে অনেকগুলো দেশ, বিশেষ করে যারা হচ্ছে ট্রাম্পের চাপের মধ্যে নাই এরকম দেশগুলো, তারা বলছে যে এই হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয়া হয়, এটা আমাদের জন্য
ইউক্রেন রাশিয়া যুদ্ধের চেয়েও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে হরমুজ প্রণালী বন্ধ করে দিলে। এত বড় একটা টুল এখন ইরানের হাতে। এখন এদিকে তার্কিশ পররাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে ইরান দেধার শেষ সবগুলো আরব রাষ্ট্রগুলোতে আক্রমণ করে বড় একটা ভুল করেছে। কথাটা কিন্তু সিরিয়াস একটা কথা। কিরকম সিরিয়াস? গত এক সপ্তাহ ধরে বা গত 4-5 দিন ধরে তুরস্কের রাষ্ট্রপতি বারবার বলে আসছে যে আমরা ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েলের যে হামলা সেটা নিন্দা করি। একই সাথে ইরান যে গালফ কান্ট্রিগুলোতে হামলা করেছে সেটাও ভালো হয়নি, সেটাও নিন্দা করি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করাটা আমরা কড়াভাবে নিন্দা করি, তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। মোটামুটি হচ্ছে ইরানের পক্ষে কিছু বার্তা দিয়ে এসেছিল তুরস্কের রাষ্ট্রপতি। আজকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে কথাটা বলেছেন সেটা হচ্ছে এরকম যে গালফ কান্ট্রিগুলোকে তিনি একটা বার্তা দিচ্ছেন। তিনি সেখানে বলেছেন যে গালফ এই উপসাগরীয় অঞ্চলে অনেকগুলো দেশ ছিল যারা ইরানকে বন্ধু হিসেবে নিয়ে এই যুদ্ধ যেন না ঘটে সেটার জন্য তারা সর্বোচ্চ এফোর্ট খরচ করছিল। তার মধ্যে একটা হচ্ছে ওমান। তিনি সরাসরি ওমানের কথা বলছেন যে ওমান একটা দেশ। এখন এই ইরান যে বাস বিচার না করে, তার কথা ছিল এরকম যে ইরান কোন ধরনের বাস বিচার না করে যে সব দেশে আক্রমণ করেছে এটা ইরানের জন্য ভুল। কারণ হচ্ছে যতই যুদ্ধ চলুক আর যাই হোক একটা সময় কিন্তু আপনার শত্রু এবং বন্ধু লাগবেই। সুতরাং এই দু একটা দেশে বা কিছু বন্ধু দেশকে নির্ধারণ করে আক্রমণ না করলেও হতো, এরকম কথা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর। তার কাছে প্রশ্ন করা হয়েছিল এই যুদ্ধ কতদিন চলবে। আমাদের কাছেও আপনারা প্রশ্ন করেন এই যুদ্ধ কতদিন চলবে। তিনি একটা চমৎকার উত্তর দিয়েছেন যেটাকে আমরা আমাদের নিজের উত্তর হিসেবে ধরে নিতে পারি। সেটা হচ্ছে যে এই যুদ্ধে আমেরিকা তার যেই সমস্ত টার্গেটের কথা বলছে সেই টার্গেট সে কতদিনে পূরণ করতে পারবে সেটার উপর নির্ভর করবে। সে কি কি টার্গেট করেছিল? রেজিম চেঞ্জ, ইরানের পরমাণু ক্ষমতা শেষ করা, ইরানের মিসাইল ক্ষমতা শেষ করা এবং ইরানকে আমেরিকার পক্ষে নিয়ে গিয়ে সেখানে একটা আমেরিকাপন্থী সরকার বসানো। এটার একটাও এখনো পর্যন্ত হয়নি এবং এখন যে অবস্থা তাতে হবে না। তাহলে কি? তাহলে আমেরিকা নতুন করে পরিকল্পনা করে এগুচ্ছে। নতুন পরিকল্পনায় আবার নতুন করে তার হচ্ছে দিন তারিখ নির্ধারণ করতে হবে, কতদিন চালাবে, কত মাস চালাবে সেটার উপর নির্ভর করবে। সুতরাং এটা কেউ বলতে পারবে না যে আগামী পরশুদিন হচ্ছে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। যুদ্ধ শুরুর আগ থেকে আমি বারবার একটা কথাই বলে আসছি, ফার্স্ট বুলেটটা আপনি নির্ধারণ করতে পারবেন কিন্তু লাস্ট বুলেটটা আপনি নির্ধারণ করতে পারবেন না আপনি কবে শেষ করবেন। এখন এই অবস্থায় আমেরিকা ইরানে কাকে বসাতে চায়? ভালো প্রশ্ন। আমেরিকা ইরানে কাকে বসাতে চায় তার চেয়ে বড় হচ্ছে যে ইরানে যদি এই ধরনের একটা রেজিম চেঞ্জ হয় তাহলে কে বসতে চায় ক্ষমতায়? একটা মানুষের নাম আসবে, সেটা হচ্ছে রেজা শাপাইলেভি। সে বারবার বলছে আমেরিকা ট্রাম্পের মোটামুটি হচ্ছে তাকে তার প্রশংসায়, ট্রাম্পের প্রশংসায় সে মোটামুটি মানে মুখে ফেনা তুলে ফেলেছে। ট্রাম্প আজকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইরানে যদি সরকার পরিবর্তন হয় আপনি কাকে হচ্ছে ইরানে পরবর্তীতে ক্ষমতায় বসাতে চান বা ক্ষমতায় দেখতে চান? রেজা পাহলেভিকে দেখতে চান কেন? না, রেজা পাহলেভি একটা ভালো মানুষ, ঠিকই আছে, কিন্তু তাকে আমার ওইরকম পছন্দ হয় না যে সে হচ্ছে আমেরিকার এই ইরানে ক্ষমতা বলবে। তার চেয়ে আরো যোগ্য লোক কি ইরানে ক্ষমতা? তার মানে হচ্ছে আমেরিকার কথা, ট্রাম্পের কথা হচ্ছে উনি যোগ্য না। কথা ভালো বলতে পারে, আমার একটু পাম্পটি দিতে পারে, কিন্তু যথেষ্ট যোগ্যতা সম্পন্ন লোক না। ট্রাম্পের কথা হচ্ছে আমি ইরানের মধ্য থেকে একজনকে খুঁজে বের করবো। এখন এই ট্রাম্প ইরান নিয়ে বা ট্রাম্পের যে সরকার তারা ইরান নিয়ে কিন্তু সত্যি কথা একটা অস্বস্তিকর পরিস্থিতিতে আছে। মানে অস্বস্তিকর পরিস্থিতি কখন? যখন আমি নিজে ইচ্ছা করে একটা পরিকল্পনা করে সেটাকে পরিপূর্ণভাবে সেটাকে বিশ্বাস করে সামনে না আগাবো, তখন আমি এক পা সামনে আগাবো, দু পা পিছনে যাব, একটা এইদিকে বলবো একটা ওইদিকে বলবো, যদি আমাকে দিয়ে কেউ কথা বলাতে চায়। এখন এখানে মনে করা হচ্ছে যে ট্রাম্পকে ইসরায়েল অ্যাপস্টাইন ফাইল দিয়ে আটকে তারপরে তাকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিচ্ছে, যে কারণে ইসরায়েল যেভাবে বলছে সেটা অনুযায়ী ইসরায়েল বলছে 3 দিনের মধ্যে এটা যুদ্ধ শেষ হয়ে যাবে, আপনার এত টেনশন করার দরকার। ট্রাম্প বলছে 3 দিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে। এখন যুদ্ধ শেষ হচ্ছে না, ট্রাম্প বলছে আমি তো একা আগাইতে পারি না। ইসরায়েল বলছে কোনো সমস্যা নাই, একা আগাতে পারবেন না, লোকজন চলে আসবে। ট্রাম্প বলছে হ্যাঁ সবাই চলে আসো আমার সাথে, ইউরোপকে ডাক দিয়েছে, ইউরোপ চলে আসো। ইউরোপের মধ্যে জার্মানি মোটামুটি হচ্ছে এগিয়ে আসার জন্য প্রস্তুত, এরপরে ব্রিটেন এগিয়ে আসার জন্য প্রস্তুত, কিন্তু ফ্রান্স এখনো পর্যন্ত এগিয়ে আসার জন্য প্রস্তুত না। ফ্রান্সের প্রেসিডেন্ট আজকে বলেছেন, স্পষ্ট বলেছেন যে ইরানের যে আক্রমণটা ইসরায়েল এবং আমেরিকা করেছে সেটা সব আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই আক্রমণকে কোনোভাবেই হচ্ছে জাস্টিফাই করা সম্ভব না। এই আক্রমণ যদি এভাবে করা হতো যে
মার্কিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এটা নিয়ে আলোচনা করে নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত নিয়ে করা, তাহলে আমরা এটা সাথ থাকতাম। এটা হচ্ছে তার কথা। তিনি আরো একটা কথা বলেছেন, সেটা আরো বড় কথা। সেটা হচ্ছে যে ইসরায়েল যদি লেবাননে সামরিক হস্তক্ষেপ করে, অর্থাৎ স্থল অভিযান চালায়, তাহলে সেটা হবে ইসরায়েলের জন্য এ যাবৎকালের সবচেয়ে বড় ভুল। এখন প্রশ্ন হচ্ছে, ফ্রান্সের প্রেসিডেন্ট এই ধরনের কথা কেন বলছে? সে কি লেবাননকে, হিজবুল্লাহকে চমৎকারভাবে ভালোবাসে এই জন্য? না, অবশ্যই না। লেবানন হচ্ছে আমেরিকার পরে লেবাননের সবচেয়ে বড় যে মোয়াটা খায় সেটা হচ্ছে ফ্রান্স। লেবাননে আন্তর্জাতিক যে শান্তিরক্ষী মিশন আছে সেখানে সবচেয়ে বেশি সৈন্য আছে ফ্রান্সের। এমনকি লেবাননের সরকার, রাষ্ট্রপতি, তিনি কয়েকদিন আগে বলেছিলেন ফ্রান্সকে যে ফ্রান্স তুমি ইসরায়েলকে থামাও, আমি হিজবুল্লাহকে থামাবো, তুমি ইসরায়েলকে থামাও, তোমার হস্তক্ষেপ কামনা করি। সুতরাং ফ্রান্স এখানে চাইছে যে ইসরায়েল আমেরিকা যদি লেবাননে হস্তক্ষেপ করে, লেবাননের একটা বড় অংশ দখল করে, অথবা লেবাননে তার মতো করে হচ্ছে রাষ্ট্র পরিচালনার সিস্টেম করে, তাহলে আমি সেখানে কতটুকু ভাগ পাবো। এই ভাগ বাটোয়ারার জন্য সে সেখানে হুঁশিয়ারি উচ্চারণ করছে যে যত বড় হুঁশিয়ারি উচ্চারণ করব, ভাগ আমার তত বেশি হবে। এটা হচ্ছে ফ্রান্সের সিস্টেম। এখন এই জায়গাতে লেবাননের সরকার আজকে বলছে যে তারা 10 থেকে 12 জন নাগরিককে গ্রেফতার করেছে। কেন? এই নাগরিকরা নাকি এরা হচ্ছে হিজবুল্লাহ সদস্য এবং তারা ইসরায়েলের রকেট নিক্ষেপ করেছে। লেবাননের সরকার বলছে যে ইসরায়েলের রকেট নিক্ষেপ করাকে আমরা সবকিছু দিয়ে ঠেকিয়ে দেব। তো এই যে ইসরায়েলের রকেট নিক্ষেপকে লেবাননের সরকার ঠেকিয়ে দিচ্ছে, সেখানে ইসরায়েলেরও ঠেকানোর দরকার নেই। লেবাননের সরকার ঠেকিয়ে দিচ্ছে, লেবাননের সরকার তাদেরকে গ্রেফতার করছে। তো লেবাননের সরকারই এখন ইসরায়েলের হয়ে কাজ করছে, এরকম একটা পরিস্থিতি। সেখানে ইসরায়েল যদি তার স্থলবাহিনী নিয়ে আক্রমণ চালায় বা ভিতরে ঢুকে যায়, লেবাননের সরকার বললো হিজবুল্লাহ তুমি থামো, তুমি কার সাথে লড়াই করবা, আমি ওকে হচ্ছে আহ্বান জানাচ্ছি। হতে পারে এরকম একটা অবস্থা। যাই হোক, এখন এই যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার একটা ব্যাপার এবং আমেরিকা ইসরায়েলের স্থল অভিযান চালানোর ব্যাপার, আমেরিকার রাষ্ট্রপতি, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তাদের কথা হচ্ছে যে আমরা হচ্ছি দুনিয়ার সবচেয়ে বড় দুটা সুপার পাওয়ার, সামরিক দিক থেকে, টেকনোলজির দিক থেকে এবং গোয়েন্দা সংস্থার দিক থেকে। আমাদের সামনে ইরান মিরান এগুলো কোনো কিছুই না। এটা হচ্ছে তাদের কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে দীর্ঘমেয়াদে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েল এটা করতে পারবে না। আমেরিকা এবং ইসরায়েলের কিছু টাকার থলি দরকার, এটার জন্য টাকার থলি দরকার হবে। এটা আমেরিকা ইসরায়েল সব জায়গায় করছে। আমেরিকা যেই সমস্ত দেশে এই ধরনের যুদ্ধগুলো পরিচালনা করছে, সব দেশেই সে কিন্তু এটা করেছে। ইরাকে যখন সে যুদ্ধ পরিচালনা করছে, অনেকগুলো দেশকে সে কিন্তু তাদেরকে চাঁদা নির্ধারণ করে দিছে যে তুমি এত 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 তো চাঁদা দিবা, আমার সাথে থাকবা, চাঁদা দিবা। ঠিক একইভাবে যখন ইউক্রেনে যুদ্ধ পরিচালনা হলো, ইউরোপকে চাঁদা ধরলো যে তুমি এত দিবা, তুমি এত দিবা, তুমি এত দিবা, তুমি এত দিবা। ওই চাঁদা দিয়ে আমি অস্ত্র তৈরি করব, সেই অস্ত্র আবার লাভে বিক্রি করব, তোমরা টাকা দেবা। এখন আমেরিকা এখানে যদি স্থল অভিযান চালাতে চায় এবং দীর্ঘমেয়াদে যুদ্ধ করতে চায় ইরানে, তাহলে তার এই টাকার থলি দরকার। টাকার থলি এখানে কোথায় আছে? টাকার থলি আছে সৌদি আরব, টাকার থলি আছে সংযুক্ত আরব আমিরাত, টাকার থলি আছে কুয়েত, টাকার থলি আছে কাতার। এখন কাতার আর সংযুক্ত আরব আমিরাত বলছে যে ঠিক আছে, ইরান আমাদের উপরে যদি আক্রমণ করে আমরা সেটা নিজেদের মতো করে হচ্ছে প্রতিহত করব, কিন্তু আমরা আমেরিকা আর ইসরায়েল যেভাবে ইরানের উপর আক্রমণ করছে সেই আক্রমণে আমরা যোগ দেব না। এখনো পর্যন্ত এটা বলছে, কিন্তু এটা কয়দিন বলবে সেটা দেখার বিষয়। কারণ কি? কারণ হচ্ছে তারা চায় না যোগ দিতে। তাদের কথা হচ্ছে আমরা আমেরিকাকে ঘাঁটি দিয়েছি, ঠিক আছে, জায়গা দিয়েছি, সেখানে আমেরিকা ঘাঁটি করছে, সেখান থেকে সে যা করে করুক। আবার ইরান আক্রমণ করবে, ভাই তুমি আমেরিকার ঘাঁটিতে আক্রমণ করো, সমস্যা নেই, কিন্তু আমার সাধারণ মানুষের উপর আক্রমণ করেন, এটা হলো ব্যাপার। এখন এই সাধারণ মানুষ, এনার্জি ইনফ্রাস্ট্রাকচার যেগুলো, বা হচ্ছে এই যে তেল শোধনাগার, এই ধরনের জায়গাগুলোতে যে আক্রমণ, এই আক্রমণ কে করছে এটা একটা প্রশ্ন। এই আক্রমণগুলো কি করে? সাধারণ জায়গাতে বা বেসামরিক স্থাপনাগুলোতে এই ধরনের এই তেল পরিশোধনাগার এইগুলোতে যখন আক্রমণ হয় এবং এই আক্রমণগুলো যখন কন্টিনিউয়াসলি হয়, তখন স্বাভাবিকভাবেই ওই দেশ তার দেশের জনগণের কাছে জবাব দিতে বাধ্য যে কেন এটা হচ্ছে এবং এটার বিরুদ্ধে তুমি কি প্রতিকার নিচ্ছ।
তুমি যদি একটা স্বাধীন সার্বভৌম শক্তিশালী রাষ্ট্র হও, তুমি এটার বিরুদ্ধে প্রতিকার নাও, এটার বিরুদ্ধে তুমি অবস্থান নাও, কি নিচ্ছ? তখন এই দেশগুলো কি করতে হবে? ইচ্ছায় অনিচ্ছায় তাদের বলতে হবে, আচ্ছা ঠিক আছে আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামলাম। এখন এই যে দেশগুলো বলবে আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ নামলাম, এটা কে চায়? মনে প্রাণে কে চায়? মনে প্রাণে চায় আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকার চেয়েও বেশি মনে প্রাণে চায় ইসরায়েল। আমেরিকার রাষ্ট্রপতি বারবার বলছে যে এই দেশগুলোকে আমরা শুরুতেই বলেছিলাম যে তোমরা আমাদের সাথে একত্রে আসো, ইরানের উপর আক্রমণ চালাই, এবং আমরা একটা ঘোষণা দিই যে আমরা